আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সৈয়দা মারিয়া হোসেন। প্রথমেই থাকছে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় মালদ্বীপকে অংশীদার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। প্রেসিডেন্ট সলির সাথে বৈঠক, 3টি চুক্তি ও সমঝোতা স্মারক সই। হবিগঞ্জের সমাবেশে পরিকল্পিতভাবে হামলা চালায় পুলিশ, অভিযোগ বিএনপির। 2000 জনের বিরুদ্ধে মামলা। কক্সবাজার বেড়াতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার গৃহবধূ, 7 জনের বিরুদ্ধে মামলা। পহেলা জানুয়ারিতেই নতুন বই বিতরণ, করোনার কারণে এবারও হচ্ছে না উৎসব, ছাপাখানা পরিদর্শনের শিক্ষামন্ত্রী। এবং আগামী মাস থেকে দেশের সব সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা পাবেন বীর মুক্তিযোদ্ধারা, জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। আগামী 50 বছরে বাংলাদেশের উন্নয়ন যাত্রায় মালদ্বীপকে অংশীদার হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটির পার্লামেন্ট মজলিসে দেয়া ভাষণে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, সম্ভাবনা ও সমৃদ্ধির দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। পারস্পরিক স্বার্থে অগ্রগতির এই যাত্রায় মালদ্বীপের সরকার ও বেসরকারি খাতকে অংশীদার হিসেবে দেখতে চায় তার সরকার। শেখ হাসিনা বলেন, বিশ্বের কোনো দেশই এককভাবে উন্নতি সাধন করতে পারে না। করোনা মহামারী আমাদের সেই শিক্ষা দিচ্ছে, যেখানে আরো উন্নতি, নিরাপত্তা ও সমৃদ্ধির জন্য প্রয়োজন পারস্পরিক বোঝাপড়া ও অভিজ্ঞতা বিনিময়। এর আগে মজলিসে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান স্পিকার মোহাম্মদ নাশিদ, উপহার দেন নৌকার চিত্রকর্ম। We firmly believe we would further consolidate our bilateral relations through further expansion of trade, investment, connectivity, tourism, and people-to-people contacts. I would like to conclude with the hope that our next 50 years journey will be even more fruitful and bringing meaningful changes to the lives of our people. মালদ্বীপের সাথে বাংলাদেশের অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি ও পারস্পরিক বিনিয়োগ সুরক্ষার উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মালেতে রাষ্ট্রপতি কার্যালয়ে দ্বিপক্ষীয় চুক্তি সই অনুষ্ঠানে তিনি বলেন, সুযোগ থাকা সত্ত্বেও বিনিয়োগের সম্ভাবনাকে এখনো পুরোপুরি কাজে লাগাতে পারেনি দুদেশ। মালদ্বীপের সাথে স্বাস্থ্য, শিক্ষা, দ্বৈত কর পরিহার, বন্দি বিনিময় এবং যুব ও ক্রীড়া ক্ষেত্রে 3টি চুক্তি সই করে বাংলাদেশ। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। সফরের দ্বিতীয় দিনে মালদ্বীপের রাজধানী মালেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা জানায় দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ। গার্ড অব অনার ও গান স্যালুট দিয়ে স্বাগত জানানো হয় বাংলাদেশের সরকার প্রধানকে। পরে রাষ্ট্রপতির কার্যালয়ে ইব্রাহিম মোহাম্মদ সলিহ ও শেখ হাসিনার উপস্থিতিতে আন্তঃবাণিজ্যে দ্বৈত কর পরিহার চুক্তিসহ দুই দেশের মধ্যে স্বাস্থ্যসেবা, যুব ও ক্রীড়া উন্নয়নে সমঝোতা স্মারক সই হয়। বন্ধুত্বের প্রতীক হিসেবে মালদ্বীপকে 13টি সামরিক যান উপহার দেয় বাংলাদেশ। মালদ্বীপের প্রেসিডেন্টের সাথে বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ ও যোগাযোগ উন্নয়নে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে যৌথ বিবৃতিতে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিযোগিতামূলক দামে মালদ্বীপে মানসম্পন্ন পণ্য সরবরাহের প্রস্তাব দেন তিনি। Bangladesh would be able to supply many quality products to the Maldives at a competitive price. I emphasized the necessity of a preferential trade agreement between the two countries and a bilateral investment protection arrangement for mutual facilitation. মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবর্তন ও জলবায়ু মোকাবেলায় একসাথে কাজ করতে দেশটির প্রেসিডেন্টের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন শেখ হাসিনা। We agree to work together to face the challenge of climate change and the early repatriation of forcibly displaced Rohingya Muslims to Myanmar.
এ সময় মালদ্বীপের স্বাস্থ্য, উচ্চশিক্ষা, মানব সম্পদ উন্নয়ন ও প্রতিরক্ষা খাতে বাংলাদেশের অবদানের কথা স্বীকার করে দুদেশের সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেন রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সলিহ। সার্ক ও ভারত মহাসাগরীয় দেশগুলোর নিরাপত্তা ও সমৃদ্ধির জন্য একসাথে কাজ করার কথাও জানান তিনি। Through SAARC and other platforms such as the Indian Ocean Rim Association, the Prime Minister and I agreed that terrorism, violent extremism and radicalization must be addressed to achieve regional security, prosperity, stability and peace. শুক্রবার মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপেল মাহমুদ, এটিএন বাংলা। মালদ্বীপে ভালো নেই প্রবাসী বাংলাদেশি কর্মীরা, যাদের বেশিরভাগই এখনো অবৈধ। রয়েছে নানা সমস্যা, এমনকি দেশে টাকা পাঠাতে বৈধ কোনো ব্যবস্থা না থাকায় বিপাকে প্রবাসী কর্মীরা। তবে শীঘ্রই ব্যাংক চালু করা সহ প্রবাসীদের এসব সমস্যা নিরসনের চেষ্টা চলছে বলে জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন। মালদ্বীপ থেকে ফিরে আরও জানাচ্ছেন নাদিরা কিরণ। হাজার দ্বীপের দেশ মালদ্বীপে বাংলাদেশি অভিবাসীর সংখ্যা প্রায় 1 লাখ। এর মধ্যে কেবল অর্ধেক বৈধ। অদক্ষ হওয়ায় অবৈধদের বেশিরভাগই কাজ করেন রেস্টুরেন্ট বা পর্যটন কেন্দ্রে স্বল্প মজুরিতে। বৈধ কাগজপত্র না থাকায় কর্মস্থলে ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হওয়ার অভিযোগও অনেকের। অন্যান্য অধিকার ও সুবিধা থেকেও বঞ্চিত তারা। সুযোগ সুবিধা বলতে ভাই কোনো কিছুই নেই, বেশ এটা ভালো না, সুবিধা খুবই খারাপ অবস্থা। আর আপনার যারা নতুন আসে এদের কোনো আইডেন্টিফাই নেই। মালদ্বীপে নেই বাংলাদেশি কোনো ব্যাংকের শাখা। দেশে টাকা পাঠানোর জন্য বৈধ কোনো উপায়ও নেই সেখানে। সবাই বিকাশে টাকা পাঠায়, এবার কোনো ব্যাংক নাই। আমার প্রবাসীদেরকে $1 12 টাকা ক্ষতি করে দেশে টাকা পাঠাতে হচ্ছে। হাইকমিশনের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বহুবার চিঠিপত্র দিয়েছে, তারা বোর্ড মিটিং করেছেন, সিদ্ধান্ত দিয়েছেন। অবৈধ শ্রমিকদের সেদেশে অবস্থানের মেয়াদ বাড়াতে দূতাবাসের দ্বারস্থ হতে গিয়েও ভোগান্তিতে পড়তে হয় এমন অভিযোগ রয়েছে। কাগজপত্র করলে দেশের যারা বস তারা রুপিয়া নেয় আমাদের কাছ থেকে 30,000 20,000 রুপিয়া, কিন্তু আমাদের সরকার আমাদের কোনো হেল্প করতেছে না। এ ব্যাপারে লোকবল সংকটকে দায়ী করেন মালিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার। শ্রমবাজার খোলার পাশাপাশি ভিসাসহ অন্যান্য সমস্যা নিরসনের চেষ্টা চলছে বলেও জানান তিনি। মালদ্বীপের শ্রমবাজার খোলার জন্য আমরা আন্তরিক চেষ্টা করে যাচ্ছি, তবে আমাদেরকে সরকারের উচ্চ পর্যায় থেকে মালদ্বীপ সরকারের উচ্চ পর্যায়ে বিষয়ে একাধিকবার অনুরোধ করা হয়েছে এবং আমার দৃঢ় বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রীর সফরেও এই বিষয়টা আলোচিত হবে এবং তিনি যখন সরাসরি এদেশের মহামান্য রাষ্ট্রপতিকে বলবেন, নিশ্চয়ই তারা অনেক গুরুত্বের সাথে বিষয়টা দেখবে। করোনার কারণে দীর্ঘদিন এখানকার পর্যটন খাতে স্থবিরতা থাকলেও আবারও ধীরে ধীরে তা উন্মুক্ত হতে শুরু করেছে। আর এ খাতে বাংলাদেশ শ্রমিকদের কাজের সুযোগও বাড়ছে। তবে তাদের জন্য বন্ধ রয়েছে ওয়ার্ক পারমিট। এক্ষেত্রে তাদের জন্য ভিসার সুযোগ করে দিতে প্রয়োজন দুদেশের দ্বিপাক্ষিক বৈঠক। প্রধানমন্ত্রীর এবারের মালদ্বীপ সফরে অভিবাসীদের এসব সমস্যার সমাধান হবে এই প্রত্যাশায় বাংলাদেশি প্রবাসী কর্মীরা। নাদিরা কিরণ, এটিএন বাংলা। বুধবার হবিগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় 65 জনের নাম উল্লেখ সহ 2000 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সন্ধ্যায় এ মামলা দায়ের করেন সদর থানার এসআই নাজমুল ইসলাম। মামলার প্রধান আসামি বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক সাবেক মেয়র জি.কে. গৌস। জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক সেলিমকে আসামি করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় বুধবার মধ্যরাত পর্যন্ত অভিযান চালিয়ে আটক 10 জনকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে হবিগঞ্জে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ওই সংঘর্ষে আহত হয় শতাধিক। কক্সবাজারে বেড়াতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হলেন এক নারী। অভিযোগ উঠেছে স্বামী ও সন্তানকে জিম্মি করে ধর্ষণ করা হয় তাকে। পরে ভুক্তভোগীকে উদ্ধার করে র্যাব। এই ঘটনায় জিয়া গেস্ট ইন হোটেলের ম্যানেজার রিয়াজ উদ্দিন ছোটনকে আটক করা হয়। এছাড়াও 4 জনের নাম উল্লেখ সহ 7 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। কক্সবাজার থেকে মোয়াজ্জেম হোসেন শাকিলের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন কামরুজ্জামান রাজীব।
বুধবার শিশু সন্তান সহ ঢাকা থেকে কক্সবাজারে বেড়াতে যান এক দম্পতি। ওই দিনই সন্ধ্যায় সমুদ্র সৈকত সংলগ্ন এক মার্কেটে ভিড়ে স্বামীকে ধাক্কা দেয় সংঘবদ্ধ দুর্বৃত্তরা। এরপর ওই দম্পতি ক্ষমা চাইলেও পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাঁধায় তারা। ধাক্কাধাক্কির এক পর্যায়ে স্ত্রীর কাছ থেকে স্বামী ও সন্তানকে আলাদা করে ফেলে চক্রটি। এরপর ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ওই নারীকে সিএনজিতে তুলে শহরের একটি নির্জন স্থানে নিয়ে যায় ৩ দুর্বৃত্ত। পরে তারা ওই গৃহবধূকে ধর্ষণ করে। স্বামী সন্তানকে মেরে ফেলার হুমকি দিয়ে হোটেল মোটেল জোনের জিয়া গেস্টিন হোটেলে দ্বিতীয় দফায় ধর্ষণের শিকার হন তিনি। ৬টা-৭টার দিকে ওরা আমাকে এখান থেকে নিয়েছে, আর এই হোটেলে কমে বেশি গেল 10টা হবে, 9টা-10টা। পরে খবর পেয়ে হোটেল রুম থেকে ওই গৃহবধূকে উদ্ধার করে র্যাব। কক্সবাজার র্যাব 15 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলাম জানান, অপরাধীদের এরই মধ্যে চিহ্নিত করা হয়েছে, দ্রুতই তাদের গ্রেফতার করা হবে। ওই ভদ্রমহিলা তাদের কথা মতো কাজ না করলে পরে তার স্বামী সন্তানকে হত্যা করবে এই হুমকি দিয়ে তাকে তারা উপর্যুপরি ধর্ষণ করে। তো সেই অভিযোগের ভিত্তিতেই মূলত আমাদের এখানে আসা। আমরা আশা করছি যে আমরা আসামিদেরকে দ্রুত গ্রেফতার করতে সক্ষম হব। এদিকে হোটেল কর্তৃপক্ষ জানায়, আশিক নামের এক নারীকে স্ত্রী পরিচয় দিয়ে রুম ভাড়া নেয়, কিন্তু 2 ঘন্টা পর রুম ছেড়ে দেয় তারা। পরে রাতে ওই নারীকে নিয়ে হোটেলে অভিযানে আসে র্যাব। সিসি ক্যামেরা ফুটেজ আছে, আমরা র্যাবকে সবকিছু ডকুমেন্টপত্র দিয়েছি, সহযোগিতা করেছি। পর্যটন মৌসুমে কক্সবাজারে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে ভ্রমণপ্রিয় মানুষের মধ্যে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। করোনা ভাইরাসের কারণে এবছরও হবে না বই উৎসব, তবে 1 জানুয়ারিতে স্কুলে শিক্ষার্থীদের বই দেয়া হবে। রাজধানীর মাতুয়াইলে ছাপাখানা পরিদর্শন শেষে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী। তিনি আরও জানান, করোনার নতুন ধরনের কারণে আগামী মার্চের আগে স্বাভাবিক হচ্ছে না শিক্ষা কার্যক্রম। রিপোর্ট করছেন মাহবুব কবির চপল। বিরামহীনভাবে প্রেসে ছাপা হচ্ছে নতুন বই। শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কর্মীরা। এবার প্রাথমিক ও মাধ্যমিক মিলিয়ে 34,70,00,000 নতুন বই দেয়া হবে। সকালে রাজধানীর মাতুয়াইলে কয়েকটি ছাপাখানা পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী। এ সময় বইয়ের মান ও অন্যান্য বিষয় দেখেন তিনি। 30 ডিসেম্বরের মধ্যে সব বই ছাপানো নিয়ে প্রেসের মালিকরা সন্দিহান হলেও শিক্ষামন্ত্রী বলেন, যথাসময়ে দেয়া হবে নতুন বই, তবে 1 জানুয়ারি হবে না বই উৎসব। মাধ্যমিকের আজ পর্যন্ত 21 কোটি বাধাই হয়ে গেছে, সরবরাহ হয়ে গেছে 17 কোটির বেশি। আগামী 3-4 দিনের মধ্যে আমরা আশা করছি যে সবই প্রায় হয়ে যাবে। আমাদের তো এই বছরও বই উৎসব করার মতো অবস্থা নেই, স্বাস্থ্যবিধি মানতে হবে। কাজেই সব স্কুলই ক্লাস ধরে ধরে এনে স্বাস্থ্যবিধি মেনে বিতরণ করবে। নতুন বই দেয়া হলেও করোনার শঙ্কায় বছরের শুরু থেকে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক হবে না বলেও জানান তিনি। আমাদের কিন্তু পারে মার্চ মাসে গিয়ে, কাজে মার্চ না আসা পর্যন্ত আমরা এবং তা পার না হওয়া পর্যন্ত আমরা খুব বলতে পারবো না যে আমরা খুব নিরাপদ অবস্থায় আছি। এবং সে কারণেই হয়তো এখনই আমরা পুরোপুরি স্বাভাবিক জায়গায়, যেখানে শিক্ষার্থী কম সেখানে হয়তো যাওয়া যাবে, যেখানে শিক্ষার্থী বেশি সেখানে তো স্বাস্থ্যবিধি মেনে আসলে যাওয়া যাবে না। এদিকে প্রেসের মালিকরা অভিযোগ করেন, নির্ধারিত সময়ে বই দিতে না পারলেও প্রতি বছরে নাম সর্বস্ব কিছু প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয়। অনেক প্রতিষ্ঠান আছে যারা নির্ধারিত সময়ের মধ্যে বই দিতে পারে না এবং ব্ল্যাকলিস্টেড হয়, কিন্তু পরবর্তীতে দেখা যায় আপনার নাম পরিবর্তন করে সে কাজটা করার চেষ্টা করে। তো দেখা যায় তাদের জন্য আমাদের সবারই একটু দুর্নাম হয়। বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই নিঃসন্দেহে সবচেয়ে বড় উপহার, যা দেশ এবং বিদেশে প্রশংসিত হচ্ছে। তবে প্রতি বছর বই ছাপানোর সময় যে সামান্য জটিলতার সৃষ্টি হয় তা আগে থেকে প্রস্তুতি নিলে সমাধান করা সম্ভব বলে মনে করছেন এই খাতের সংশ্লিষ্টরা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, মাতুয়াইল, ঢাকা। শিক্ষা কর্মকর্তাকে লাঞ্ছিত করার ঘটনায় বরখাস্ত জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র শাহনওয়াজ শাহানশাহকে গ্রেফতার করেছে র্যাব। রাজধানীর উত্তরার একটি হোটেল থেকে ইয়াবা, ফেন্সিডিল, হেরোইন সহ তাকে গ্রেফতার করা হয়। উত্তরা পূর্ব থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে মাদক মামলা করা হবে বলে জানিয়েছে র্যাব। বিরুদ্ধে আমরা পুলিশ অ্যাসল্টের মামলাও পেয়েছি। সো তার মধ্যে মূলত দাম্ভিকতা, ক্ষমতার অপব্যবহার, এই ধরনের কিছু অভ্যাস তার মধ্যে আমরা সাম্প্রতিক সময় দেখেছি।
জানুয়ারি থেকে দেশের সব সরকারি হাসপাতালে বীর মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকাম মোজাম্মেল হক। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আয়োজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী এই তথ্য জানান। তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধাদের সমাধি সহজেই শনাক্ত করতে সবগুলো কবরের নকশা একই রকম করা হবে। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় বসবাসকারী 966 জন মুক্তিযোদ্ধার মধ্যে মারা গেছেন 56 জন, বেঁচে আছেন 910 জন মুক্তিযোদ্ধা। বিজয়ের মাসে বেঁচে থাকা এসব মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিতে এই আয়োজন করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আপনাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। এতে বক্তারা বলেন, একটি মহল মুক্তিযুদ্ধের চেতনাকে বিনষ্ট করতে আবারও পায়তারা করছে। এদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা। দেশে ফিরিয়ে এনেছে সেই স্বাধীনতা বিরোধী শক্তি রাজনীতিতে পুনর্বাসিত হয়েছে। সর্বশেষ খালেদা জিয়ার হাত ধরে ক্ষমতার অংশীদার হয়েছে। এই 3-4 দিন আগে বিএনপির সাধারণ সম্পাদক বলছেন প্রথম মহিলা মুক্তিযোদ্ধা খালেদা জিয়া। এই যে বিএনপির কিছু আছে না, চামচা টাউন বাটপার, এরাই এক এক সময় একটা মিথ্যা কথা বলে দেশকে বিভ্রান্তি করে। অনুষ্ঠানে বেঁচে থাকা মুক্তিযোদ্ধাদের জন্য সম্প্রতি মন্ত্রণালয়ের নেয়া নানা উদ্যোগও তুলে ধরেন মন্ত্রী। মুক্তিযুদ্ধ মারা গেলে একটা একই ডিজাইনে কবর দেওয়া হবে। 50 বছর পর একটা কবর রেখে দিলে মানুষ বলতে পারে যেটা একটা মুক্তিযোদ্ধার কবর। এগ্রিমেন্ট হয়ে গেছে। আমরা টাকা দিচ্ছি 1 জানুয়ারি থেকে শতভাগ চিকিৎসা একটা মুক্তিযুদ্ধের। যে কোনো হাসপাতাল, ঢাকা শহরে যত বিশেষায়িত হাসপাতাল আছে সরকারি, সেখানে হোক, উপজেলা পর্যায়ের হোক, জেলা পর্যায়ের হোক, সব জায়গার চিকিৎসার ওষুধপত্র, টেস্ট, এক্সরে যা লাগে সবকিছু বিনা পয়সা হবে। পরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের তত্ত্বাবধানে পরিবেশন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। হবিগঞ্জে বিএনপির সমাবেশে পুলিশ পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি বলেন, দাবি আদায়ে সরকারের বিরুদ্ধে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ভীত হয়ে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়। এ সময় দলের পক্ষ থেকে 24 ও 25 ডিসেম্বর সিলেট বিভাগে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এ ঘটনায় পুলিশ সুপার সহ জেলার 3 কর্মকর্তার অপসারণ ও তাদের আইনের আওতায় আনার দাবি জানান মির্জা ফখরুল। তিনি অভিযোগ করেন, হবিগঞ্জের শান্তিপূর্ণ সমাবেশে বিনা উস্কানিতে পুলিশ গুলি ও টিয়ার শেল ছোড়ে, এতে 3 শতাধিক নেতাকর্মী আহত হয়। এইভাবে দমন পীড়ন করে জনগণের যে ন্যায়সঙ্গত দাবি, সেই আন্দোলনকে কখনোই আপনার দমন করা যাবে না। আজকে প্রত্যেকটি কর্মসূচি থেকেই আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে জনগণের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে এই দেশের মানুষ সম্পূর্ণভাবে এই সরকারের প্রতি তারা অনাস্থা জ্ঞাপন করছে। নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সংলাপে অংশ নিতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, নেতিবাচক রাজনীতি পরিহার করে সংলাপকে স্বাগত জানানো উচিত সবারই। রাজপথে কথা না বলে রাষ্ট্রপতির কাছে সংলাপের মাধ্যমে বললে তা সমাধানের সুযোগ আরও বেশি বলেও জানান তিনি। গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম প্রকল্পের আওতায় জাতির পিতা শেখ মুজিব বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে শেষে তিনি এসব কথা বলেন। অনেক গণতান্ত্রিক দেশ আছে, সেখানে নির্বাচন কমিশন গঠনের আগে এই ধরনের কোনো সংলাপ হয় না। আমাদের দেশে মহামান্য রাষ্ট্রপতি যে এরকম সংলাপ করছেন, এটিকে বিএনপি সহ সবার স্বাগত জানানো উচিত। ভারতের দিকে তাকিয়ে দেখুন, সেখানে নির্বাচন কমিশন গঠনের আগে কোনো সংলাপ হয় না। অনেক গণতান্ত্রিক রাষ্ট্র, যেখানে বহু বছর ধরে গণতন্ত্র নিরবিচ্ছিন্নভাবে চর্চা হচ্ছে, সেখানে নির্বাচন কমিশন গঠনের আগে কোনো সংলাপ হয় না। বাংলাদেশে যে সংলাপ হচ্ছে, সেটিকে ইতিবাচক হিসাবে স্বাগত জানানো প্রয়োজন ছিল। সবার সাথে আলোচনা করেই ঢাকা মহানগর এলাকার বিশদ অঞ্চল পরিকল্পনা ড্যাপ চূড়ান্ত করার দাবি জানিয়েছেন আবাসন খাতের ব্যবসায়ীরা। রাজধানীতে রিহ্যাব মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তারা এই দাবি জানান। তবে ড্যাপ নিয়ে আতঙ্কিত হবার কিছু নেই বলে জানান রাজুক চেয়ারম্যান।
ড্যাব বাস্তবায়নে সব পক্ষের সাথে সমন্বয় করার আশ্বাস দেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। আমাদের সবাই মিলে এগোতে হবে, পরিবেশ দেখতে হবে, সব দেখতে হবে, সব কিছু দেখে সবার জন্য গ্রহণযোগ্য একটা অবস্থা সৃষ্টি করতে হবে। এবার ফিরে দেখা 2021। দলীয় প্রধানের অসুস্থতা আর এ নিয়ে নানা শঙ্কা ও অনিশ্চয়তায় মাথায় নিয়ে 2021 সাল পার করছে বিএনপি। করোনা মহামারী, সাংগঠনিক হযবরল অবস্থা আর সরকারের কঠোর অবস্থানে বিদায় বছরে রাজপথ কিংবা রাজনীতিতে বিএনপি ছিল অনেকটাই ম্রিয়মাণ। তবে চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর দাবিতে বছরের শেষ ভাগে নানা কর্মসূচি নিয়ে রাজপথে সক্রিয় হয় দলটি। বিএনপির জন্য কেমন ছিল 2021 তারই কিছুটা তুলে ধরছেন আমাদের বিশেষ প্রতিনিধি মইনুল আহসান। এক যুগেরও বেশি সময় রাষ্ট্র ক্ষমতার বাইরে থাকা বিএনপির জন্য সবশেষ বড় আঘাত ছিল দলের প্রাণ বেগম খালেদা জিয়ার গুরুতর অসুস্থতার খবর। জটিল রোগ লিভার সিরোসিস আক্রান্ত বেগম খালেদা জিয়া প্রায় 2 মাস ধরে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসা নিচ্ছেন, যেটা আমরা আগে থেকে বলে আসছিলাম যে সিরোসিস অফ লিভার। এর আগে গেল এপ্রিলে ব্যক্তিগত স্টাফ সহ করোনা আক্রান্ত হন তিনি। প্রায় 2 মাস হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফিরলেও তখন থেকেই শারীরিক নানা জটিলতায় নাকাল হতে হয় সাবেক এই প্রধানমন্ত্রীকে। চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার অনুমতি চেয়ে পরিবারের করা আবেদন সরকার নাকচ করে দিলে প্রতিবাদে রাজপথে সরব হতে দেখা যায় দলটিকে। দাবি আদায়ে ধারাবাহিক কর্মসূচি পালন করছে বিএনপি। বিদেশে চিকিৎসার সুযোগ নিয়ে আইনি ব্যাখ্যায় সরকারি দল আর বিএনপি নেতাদের পাল্টাপাল্টি বক্তব্যে কিছুটা হলেও উত্তাপ ছড়ায় রাজনীতিতে। বেগম খালেদা জিয়াকে জীবন থেকে এখন তাকে নিশ্চিহ্ন করবার জন্য এই চক্রান্ত করছেন। ওই যে বলো না, রাখে আল্লাহ মারকে মারি আল্লাহ রাখে কি, সেটাই মনে করে বসে থাকেন। এখানে আমার কিছু করার নেই, আমার যেটা করার ছিল আমি করেছি, এটা আইনের ব্যাপার। এর আগে বছরের শুরুতেই করোনার দ্বিতীয় ঢেউয়ে অনেক কিছুর মতো ছন্দপতন হয় রাজনীতিতেও। সাংগঠনিক কর্মকাণ্ড স্থগিত করে বিএনপি মাঠের কর্মসূচির পরিবর্তে ভার্চুয়াল কর্মকাণ্ডে জোর দেয়। নেতাকর্মীদের সক্রিয় করতে বছরের শুরুতেই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালনের ব্যাপক কর্মসূচি ঘোষণা করে দলটি। আলোচনা সভা, সেমিনার সহ নানা কর্মসূচিতে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস এবং জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরার চেষ্টা করেন নেতারা। এছাড়া মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিল করার সরকারি উদ্যোগে করোনায় ঝিমিয়ে পড়া রাজনীতিতে আবারও কিছুদিনের জন্য উত্তাপ ছড়ায়। খেতাব বাতিলে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকার সুপারিশ নিয়ে তীব্র প্রতিবাদ ও রাজপথে বিচ্ছিন্ন কর্মসূচি পালনের চেষ্টা করে বিএনপি নেতাকর্মীরা। করোনার প্রকোপ কমে আসলে 3 বছরেরও বেশি সময় পর অনুষ্ঠিত হয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সভাপতিত্বে কয়েক দফায় দলীয় নেতাদের সাথে বৈঠকের পর পেশাজীবীদের সাথেও ভবিষ্যৎ করণীয় নিয়ে মতবিনিময় করেন বিএনপির নীতি নির্ধারকরা। বছর জুড়েই দল গুছানোর অংশ হিসেবে ঢাকা মহানগর বিএনপির কমিটি গঠন করা হয়। হেভিওয়েট নেতাদের বাদ দিয়ে রাজশাহী, খুলনা, বরিশাল সহ গুরুত্বপূর্ণ জেলা কমিটি পুনর্গঠন করে বিএনপি। নতুন বছরে পা দেওয়ার আগে নির্বাচন কমিশন পুনর্গঠনে রাষ্ট্রপতির সংলাপে না যাওয়ার ইঙ্গিত দেয় বিএনপি। এগুলো একটু তামাশা, নাটক। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন এর মাধ্যমে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন সহ নানা দাবিতে আসছে বছর বিএনপি সর্বশক্তি নিয়ে রাজপথে নামবে এমন বার্তাই দিয়ে রাখল। নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে আসছে বছরই রাজনীতির মাঠ নতুন করে সরব হতে যাচ্ছে বলে মনে করছেন অনেকে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন 2023 সালে হতে যাওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভালো করার উপরই অনেকটা নির্ভর করবে বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ। সেক্ষেত্রে নির্বাচনের আগের বছর অর্থাৎ 2022 সাল নানা কারণে বিএনপির জন্য গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বলে মনে করছেন তারা। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা।
ছোটখাটো বিভেদ যেন দেশের অগ্রগতির পথে বাধা তৈরি করতে না পারে সে ব্যাপারে তাগিদ দিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা এবং বেটার বাংলাদেশ ফাউন্ডেশনের ইনভেস্টমেন্ট সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তাগিদ দেন। ইউরোপীয় ইউনিয়নের চার্জ দ্য অ্যাফেয়ার্স জেরেমি অপরিতেস্কো, জাপানি রাষ্ট্রদূত নাওকি ইতো এবং শ্রীলঙ্কার হাইকমিশনার সুদর্শন সেনেভিরত্নে এই সময় উপস্থিত ছিলেন। চতুর্থ শিল্প বিপ্লবের পথে নারীদের আরো বেশি সম্পৃক্ত হতে তাগিদ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। রাজধানীর বিয়াম মিলনায়তনে প্রযুক্তিতে নারীর ক্ষমতায়ন শীর্ষক আলোচনায় তিনি তরুণদের আইটিতে দক্ষতা অর্জনের আহ্বান জানান। সংসদ সদস্য রওশনারা মান্নান ও শিরিন আহমেদ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এটিএম আব্দুল ওয়াহাব এবং বাংলাদেশি আমেরিকান আইটি উদ্যোক্তা আজিজ আহমদ এ সময় উপস্থিত ছিলেন। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ইউনিয়ন ব্যাংক লিমিটেডের সাতক্ষীরা শাখার উদ্বোধন করা হয়েছে। ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এবিএম মোকাম্মেল হক চৌধুরী। তিনি জানান, শরিয়া ভিত্তিক আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা দেয়া এই প্রতিষ্ঠানের লক্ষ্য। অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক হাসান ইকবাল ও নজরুল ইসলাম, ইমপেক্স প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু হাসান, কেটিএস মাল্টিপ্লেক্সের স্বত্বাধিকারী আক্তারুজ্জামান কাজল এবং ভোমরা স্থলবন্দর C&F অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আক্তার হোসেন উপস্থিত ছিলেন। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক সংবাদ। করোনা ভাইরাসের প্রথম ট্যাবলেট হিসেবে ফাইজারের প্যাক্সলোভিডকে অনুমোদন দিল যুক্তরাষ্ট্র। এর ফলে করোনার গুরুতর লক্ষণ থেকে যুক্তরাষ্ট্রের মানুষ রেহাই পাবে বলে আশা করছে দেশটির ওষুধ নিয়ন্ত্রণ সংস্থাগুলো। যুক্তরাষ্ট্রের সংক্রমণের নতুন সুনামি শুরুর আগ মুহূর্তে অনুমোদন পেল এই ট্যাবলেট। প্যাক্সলোভিড মুখে খেতে পারবে 12 বছরের ঊর্ধ্বে সবাই। ফাইজারের কাছে 1 কোটি ট্যাবলেট কেনার আগাম অর্ডার রয়েছে বাইডেন সরকারের। শুরুতেই তাই এটি সহজলভ্য হবে না বলে ধারণা করা হচ্ছে। এদিকে শীঘ্রই করোনার আরও একটি ট্যাবলেট অনুমোদন পেতে পারে বলে জানা গেছে, যা তৈরি করতে খ্যাতনামা ওষুধ কোম্পানি মার্ক। পদাতিক নাট্য সংসদের আজীবন সভাপতি সৈয়দ বদরুদ্দিন হোসাইনের জন্মদিন উপলক্ষে জাতীয় নাট্যশালায় শুরু হলো 3 দিনব্যাপী নাট্যোৎসব। দেশের মোট 7টি নাট্যদল এতে অংশ নিচ্ছে। উৎসবের উদ্বোধনী দিনে 3টি নাটক মঞ্চস্থ হয়। বিশিষ্ট নাট্যজন ও মিডিয়া ব্যক্তিত্বরা এই সময় উপস্থিত ছিলেন। আগামী 25শে ডিসেম্বর শেষ হচ্ছে এই উৎসব। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বিজয় দিবস উপলক্ষে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আকিস ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। রাজধানীর উত্তরায় নিজস্ব ক্যাম্পাসের শিক্ষার্থীদের নিয়ে এই আয়োজন করে প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হয়। বিস্তারিত রাবেয়া আক্তার সুবর্ণার রিপোর্টে। মুক্তিযুদ্ধের বিজয়ের স্মৃতি নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে বিজয় দিবস উপলক্ষে আকিস ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ আয়োজন করে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিঠা উৎসবের। করোনার মহামারীতে অনেকদিন পর স্কুল ক্যাম্পাসে ফিরে এমন আয়োজনে সবাই ছিল আনন্দিত। ভালো লাগছে, অনেকদিন পর লকডাউনের যেহেতু কোনো প্রোগ্রাম হয়নি, এখানে বাংলাদেশের পুরো সংস্কৃতি কালচারকে তুলে ধরা হয়েছে। বাংলার ঐতিহ্য তুলে ধরা হয় রকমারি পিঠার মাধ্যমে। নানান স্বাদে পিঠার পসরা নিয়ে সাজানো হয় বিভিন্ন স্টল। ঐতিহ্যবাহী পিঠাগুলো ওরা যেন সবকিছু চিনতে পারে এবং ওদেরকে শেখানোর জন্য আমাদের এখানে অনেক ধরনের ঐতিহ্যবাহী পিঠা রাখা হয়েছে। পিঠা উৎসবের পাশাপাশি ছবি আঁকা, আলপনা, গল্প আর
করা আড্ডায় মেতেছিল শিক্ষার্থীরা। বাংলাদেশ এটা ঐতিহ্য পিঠাপুলি, তো আমার অনেক ভালো লাগছে যে আমার স্কুল এরকম কিছু একটা আয়োজন করেছে। এখানে এসে আমি অনেক নতুন নতুন পিঠা দেখেছি। কেন এখানে ফেস্টিভ্যাল হচ্ছে, আমরা বিস্কুট খেয়েছি, অনেক কিছু মজা করেছি। শিক্ষার পাশাপাশি এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের দেশের ইতিহাস ঐতিহ্যের সাথে মেলবন্ধন ঘটাতে সহায়ক হবে বলে মনে করছেন অভিভাবকরা। বাচ্চারা শিখলো যে আসলে পিঠা এসব জিনিস আছে এখনো। তথ্য প্রযুক্তির মধ্যে আবদ্ধ না রেখে শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি বাড়ানো এবং দেশপ্রেমে জাগ্রত করতে এই ধরনের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষকরা। আমরা চেষ্টা করছি আমাদের নতুন প্রজন্মকে এবং আমাদের ছাত্রছাত্রীদের অভিভাবকদের মাঝে স্বাধীনতার সেই চেতনা ছড়িয়ে দেওয়ার জন্য কো কারিকুলার অ্যাক্টিভিটিস এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস তারা যেন অংশ নেয়, এগুলোর মাধ্যম দিয়েই তারা যাতে আমাদের দেশ, আমাদের সংস্কৃতি এইসব বিষয়ে তারা জানে। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন। রাবেয়া আক্তার সুবর্ণা, এটিএন বাংলা, ঢাকা। পার্টিক্স খেলার খবর। ফেডারেশন কাপ ফুটবলে শক্ত গ্রুপে পড়েছে বসুন্ধরা কিংস ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। স্বাধীনতা ক্রীড়া সংঘের সঙ্গে একই গ্রুপে আছে তারা। আর সহজ গ্রুপে পড়েছে ঢাকা আবাহনী লিমিটেড। বাফুফে ভবনে এই প্রতিযোগিতার ড্র অনুষ্ঠিত হয়। বি গ্রুপে আবাহনীর প্রতিপক্ষ শেখ রাসেল ক্রীড়াচক্র ও উত্তর বাড়িধারা। 12টি দল নিয়ে 4টি গ্রুপে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। 25 ডিসেম্বর কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু হবে প্রতিযোগিতা। ট্রফি ছাড়াও ফেডারেশন কাপের চ্যাম্পিয়ন দল 5 লাখ আর রানার্স আপ দল 3 লাখ টাকা অর্থ পুরস্কার পাবে। সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাফুফের সিনিয়র সহসভাপতি সালাম মোর্শেদি। নিউজিল্যান্ডে 11 দিন ঘরবন্দি থেকে স্বাভাবিকভাবেই জড়তা চলে এসেছিল বাংলাদেশের ক্রিকেটারদের মাঝে। টানা 3 দিনের অনুশীলনে সেই ভাবটা অনেকটাই কেটে যাচ্ছে ক্রিকেটারদের। তবে ব্যাটারদের চেয়ে বোলাররা দ্রুতই ছন্দে ফিরছেন বলে মনে করেন বাংলাদেশ ক্রিকেট দলের দক্ষিণ আফ্রিকান ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স। ক্রাইস্টচার্চের লিঙ্কন বিশ্ববিদ্যালয়ে 3য় দিনের মতো অনুশীলন করে মুমিনুলরা। এখনও কিছুটা জড়তা থাকলেও 1 জানুয়ারি প্রথম টেস্ট শুরুর আগেই দলের সবাই ফর্মে ফিরতে পারবেন বলে আশা প্রকাশ করেন অ্যাশওয়েল প্রিন্স। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরো একবার। বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় মালদ্বীপকে অংশীদার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। প্রেসিডেন্ট সলির সাথে বৈঠক, 3টি চুক্তি ও সমঝোতা স্মারক সই। হবিগঞ্জের সমাবেশে পরিকল্পিতভাবে হামলা চালায় পুলিশ, অভিযোগ বিএনপির। 2000 জনের বিরুদ্ধে মামলা। কক্সবাজার বেড়াতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার গৃহবধূ, 7 জনের বিরুদ্ধে মামলা। পহেলা জানুয়ারিতেই নতুন বই বিতরণ। করোনার কারণে এবারও হচ্ছে না উৎসব। ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী। এবং আগামী মাস থেকে দেশের সব সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা পাবেন বীর মুক্তিযোদ্ধারা, জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।